সারিকা, এত মনোযোগ দিয়ে কি দেখছো? আমি না দেখছিলাম যে আমাদের বাসায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন টেক্সটাইল ব্যবহার করা হয়। এবং এই প্রত্যেকটা জিনিস যেরকম পিলো কভার, বেডশিট এই সব কিছু না তুমি পাবে হোম টেক্সের ওয়েবসাইটে। তো আমি অবাক হচ্ছিলাম যে একটা ওয়েবসাইটে সব কিছু আমরা এখানে দেখতেও পাচ্ছি এবং সাথে সাথে কিনতেও পারছি। এবং আমি না আরেকটু পড়ছিলাম যে এই মার্কেটটা, এই হোম টেক্সের যে মার্কেটটা বা টেক্সটাইলের যে মার্কেটটা, এটা না অনেক বড়। তাই নাকি? কত বড় এর মার্কেট? আমি মাত্র পড়ছিলাম, আমি তোমাকে দেখে বলি। এখানে বলা আছে যে বিশ্বের মার্কেট সাইজ প্রায় 14,000 কোটি ডলার। ক্যান ইউ ইভেন ইমাজিন যে কত বড় একটা মার্কেট? তো বিশাল মার্কেট, সেখানে বাংলাদেশের অবদান আসলে কতটুকু বলো তো? 2016-17 $799 মিলিয়ন, 17-18 হলো $878 মিলিয়ন, 18-19 হলো $851 মিলিয়ন, 19-20 হলো $758 মিলিয়ন, 20-21 সালে এটা $11.32 মিলিয়ন, তার হলো $1.1 বিলিয়ন। আমরা আশাবাদী এই বছর এটা প্রায় $1.5 বিলিয়ন কাছাকাছি হবে। এত কম? হ্যাঁ রায়ান, আমরা তাই ভাবছিলাম যে বিশ্বের মার্কেটটা কিন্তু অনেক বড়। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের মার্কেট অনেক ছোট, তাই না? এক্স্যাক্টলি। এবং এখানে আসলে অংশগ্রহণটা বাংলাদেশে এত কম কেন, সেটা কি তুমি বলতে পারবে? আমার যেটা মনে হচ্ছে যে এখানে অবভিয়াসলি অনেক ব্যারিয়ার আছে, কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি, কিন্তু এই যে এই বাসায় যেসব জিনিস প্রয়োজন সেখানে কিন্তু আমরা এখনো মানে ওয়ার্ল্ড ক্লাস ভাবে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারছি না। এক্স্যাক্টলি, সেটা সম্পর্কে কিন্তু আমাদের জেনে আসা দরকার যে আসলে বাংলাদেশের অংশগ্রহণটা এত কম কেন। তো এই সমস্ত একটা ইন্ডাস্ট্রিতে ক্যাপটিভ পড়তে 4 থেকে 5 মেগাওয়াট গ্যাসের দরকার, মিনিমাম দরকার। তার সাথে 15 থেকে 20 টন ক্যাপাসিটি, মিনিমাম 20 টন ক্যাপাসিটির বয়লার দরকার। এই তিনটা জিনিসের সাথে আমাদের গ্যাসের সংযোগ জড়িত। একদিকে গ্যাসের প্রেশার সমস্যা, অন্যদিকে গ্যাসের মালের ঊর্ধ্বগতি, তার দিকে একটা এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলি ব্রেক ইভেনে আসতে এবং তার নির্দিষ্ট পৌঁছার জন্য মিনিমাম 3 বছর সময় লাগে। কিন্তু আমাদের দেশের ব্যাঙ্কগুলি ঋণ দেওয়া থাকে সাধারণত ফ্রম দ্য ডেট অফ বিএল থেকে 1 ইয়ার মনিটরিং পিরিয়ড। তো একটা বিএল ডেট থেকে যদি ওয়ান ইয়ার মনিটরিং পিরিয়ড হয়, সেক্ষেত্রে দেখা যায় একটা পোর্ট থেকে মাল যখন শিপমেন্ট হয়, এখন যে ফ্রেট সমস্যা, একটা মাল আসছে 4 থেকে 5 মাস সময় লেগে যায়। সে মাল পোর্ট থেকে ছুটাইয়া, মেশিন ইরেকশন করিয়া, ইউটিলিটি লাইন কানেকশন দিয়া, কমার্শিয়াল ও ট্রায়াল রান করে কমার্শিয়াল অপারেশন করতে স্টেক দ্য 2 বছর সময় লেগে যায়। ব্রেক ইভেন আসলে 3 বছর। ততদিনে ফ্যাক্টরিতে সিক হয়ে যাচ্ছে, কারণ 1 বছর আমার ব্যাংকের পেমেন্ট, ইটস ইম্পসিবল টু মানে টাকা দেওয়াটা। এত বাধা পেরিয়েও এগিয়ে যাচ্ছে দেশের হোম টেক্সট ইন্ডাস্ট্রি। এগিয়ে আসছেন টেক্সটাইল খাতের বিনিয়োগকারীরা। এর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান নাহিদ গ্রুপের নাহিদ ফাইনটেক্স। হবিগঞ্জে প্রায় 50 একর জমির উপর গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। মেইন রিজনটা হচ্ছে যে আমাদের যে এক্সপোর্টটা হয় মোস্টলি হচ্ছে মিটের এবং ওভেনের। তো যেটাতে বাংলাদেশের ম্যাক্সিমাম ফরেন কারেন্সি আমরা করতেছি। আমরা দেখলাম যে আসলে হোম টেক্সটাইলটা বাংলাদেশ এভাবে করে ডেভেলপ করেনি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হোম টেক্সটাইলের হিউজ ডিমান্ড আছে। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা করছে, তারা আমাদের এক্সপোর্টের খুব নগণ্য বলতে পারেন। হোম টেক্সটাইলে মোস্টলি লিড করতেছে পাকিস্তান, ইন্ডিয়া আছে, চায়না আছে। বাংলাদেশের সক্ষমতা খুব বেশি নেই এখন পর্যন্ত, কিন্তু আমরা এইটার উপর বেস করেই বেসিক্যালি আমাদের এই হোম টেক্সটাইল করা। সারা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পরিবেশ এখন বড় চিন্তার বিষয়। যে সমস্ত কারখানা পরিবেশ দূষণের জন্য দায়ী, ডাইং কারখানা তাদের অন্যতম। হোমটেক্স একটি ডাইং নির্ভর প্রতিষ্ঠান, ফলে বিদেশি ক্রেতারা কারখানার কমপ্লায়েন্স নিয়ে খুবই সচেতন। আর এখানে চ্যালেঞ্জ নাহিদ ফাইনটেক্সের। এটা আমরা যখন বানিয়েছি তখনই মাথার মধ্যে ছিল যে যেন এটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়, ম্যাক্সিমাম সেফটি যেন আমাদের ওয়ার্কার্স এবং স্টাফরা যেন পায়, সেটার উপর কনসিডার করে আমাদের এটা বানানো হয়েছে। এটা এবং যার জন্য এটা ফুলি 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি আপনি বলতে পারেন। এছাড়া আমাদের এটা এখন পরিবেশের জন্য, এখান থেকে যেহেতু অনেক ডাইস কেমিক্যাল অনেক ইউজ করা হয়, আমাদের এটাতে অনেক টাকা বিনিয়োগ করে আমাদের বায়োলজিক্যাল ইটিপি বানানো হয়েছে, যেটা থেকে নাকি আমাদের ইটিপি দিয়ে মোস্টলি আমাদের পরিবেশ যেন পানি যেগুলো নিষ্কাশন করা হচ্ছে সেটা যেন একদম ভালো পানি বের হয়। এবং আমরা প্রতিটা এটা যে বায়োলজিক্যাল ইটিপিটি করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ মানে পরিশ্রম করতে হয়েছে, বাট স্টিল এটা বর্তমানে খুব ভালো রেজাল্ট দিতেছে। এবং আলটিমেটলি
নট অনলি বায়োলজিক্যাল এটিপি, আমাদের এখানে আমাদের যে জেনারেটরটা আমাদের যে বয়লারটা নিচ্ছি সেটাও যেন খুব সেফ এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিতেছে আমাদের সেটাতে। এছাড়া আমাদের প্ল্যান আছে যেন আমরা এটাকে ফুলি 100% গ্রিন ফ্যাক্টরি বানাতে পারি ইনশাআল্লাহ। নেক্সট স্টেপে আমাদের সেটারই প্ল্যান আছে। তার মানে তো বাংলাদেশে এই মুহূর্তে বিশ্বমানের কারখানা গড়ে উঠছে। অবভিয়াসলি বাংলাদেশে কিন্তু অলরেডি আছে অনেক ইন্ডাস্ট্রি, যেটা আমাদের ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রি এবং ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টও এখান থেকে বের হচ্ছে, যেগুলো আমরা এক্সপোর্ট করছি। এবং এখন সবাই কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি নাকি, এটা নিয়ে কিন্তু সবাই অনেক চিন্তা করছে, রিসার্চ করছে, এবং এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় দেখবে যে অনেক টক শোও হচ্ছে, মানে মানুষ কিন্তু এটা নিয়ে খুব বেশি কনসার্ন। এক্স্যাক্টলি, সেটার বিচারও যদি করি বাংলাদেশের কারখানাগুলো কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি চিন্তা করছি এই যে হোম টেক্সটাইল এখানে কেন আমরা এক্সপোর্ট করতে পারছি না। কারণ আমরা যেহেতু টেক্সটাইলে এত ভালো এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি এত সুন্দর করে আমরা এগিয়ে গিয়েছি, এই হোম টেক্সটাইলে কি কি ব্যারিয়ার আছে তুমি মনে করছো? আমাদের এই শিল্পটাকে সাকসেস করতে হলে এর এই আনইন্টারাপ্ট সাপ্লাইগুলি, প্রথম কথা বিদ্যুৎ, ইউটিলিটি সার্ভিস, থার্ড হলো তাকে 3 বছর পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি আসার জন্য ব্যাংকিং সাপোর্ট, পলিসি সাপোর্ট, ইনসেন্টিভ সহ। সুতার মধ্যে 25 দিচ্ছিল, আজকে কমাইতে কমাইতে 4-এ নিয়ে এসে শিল্প তো দাঁড়ায় গেছে। তা আপনাকে যখন একটা মানুষকে যখন হাঁটতে শিখে তাকে ধরে ধরে হাঁটতে হয়, একটা 6 মাস পর্যন্ত বাচ্চাকে ধরে ধরে হাঁটে, 6 মাস পরে তার একটু ছেড়ে দিতে হয়, তারপরে 1 বছর গেলে তাকে পুরো ছেড়ে দিতে হয়, তখন সে নিজে দৌড়াইতে পারে। শুধু শিল্প তেমন একটি জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সহায়তা নিয়ে দাঁড়ায়। একটা মানুষ যখন আঘাত পায় তখন সে লাঠিতে ভর করে হাঁটে, যখন আঘাতটা ভর করে হাঁটতে তার পায়ের উপর প্রেশার কম পড়ে, আঘাতটা আস্তে আস্তে কমে আসে। একসময় যখন ব্যথাটা শেষ হয়ে যায় তখন লাঠি ছাড়া সে হাঁটতে পারে। সুতরাং শিল্পও এমন একটা জিনিস, ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আপনাকে সেভাবে নার্সিং করতে হবে, টাইম টু টাইম মনিটরিং পলিসি করতে হবে। এখন টেক্সটাইল মন্ত্রী মন্ত্রণালয় রাখছেন, তার কোনো ফাংশন নাই। তার ফাংশন হলো কতগুলি লাইসেন্স হাবিজাবি দেওয়া, পলিসি সাপোর্ট তার থেকে নেওয়া হয় না, তাকে কোনো বাজেট নির্ণয়নে ডাকা হয় না, তার সাথে আমাদের স্টেক হোল্ডারদের বসা হয় না। বাজেটের আগে স্টেক হোল্ডার সিট ডাউন উইথ দ্য টেক্সটাইল মিনিস্ট্রি আমাদের সাথে বসবে, বাণিজ্য মন্ত্রী আমাদের সাথে বসবে, হোয়াট ইজ দ্য প্রবলেম, তারাই প্রস্তাবটা দিবে। কারণ আমরা মন্ত্রী মিটিং করি, ওর সাথে এনভিএর সাথে আলাদা হবে, আবার এফবিসিসির সাথে, আবার আমরা বাণিজ্য মন্ত্রণালয় বলি, বাণিজ্য। এই যে একটা হচপচ অবস্থা, আমাদেরকে সব ইন্ডাস্ট্রিগুলিকে যদি ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য যদি একটা মন্ত্রণালয়কে দেওয়া হয়, যে বাণিজ্য মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট, টেক্সটাইল মন্ত্রী আমাদেরকে কী কী সুবিধা দিলে টেক্সটাইলকে উন্নয়ন হবে, এইটা এই দুইজনেরকে সমন্বয় বিজনেস লিডারদেরকে ডেকে বসে এক টেবিল এক জায়গায় বসে আলোচনা করে যদি এক জায়গা থেকে প্রস্তাব দেয় বিক্ষিপ্তভাবে, তাহলে যা আদেশ আগাইতে পারবে। হোমটেক্স পণ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে। গত বছরের তুলনায় এবছর রপ্তানি আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। টেক্সটাইল খাতের বিনিয়োগকারীরাও এই প্রবৃদ্ধি বাড়াতে কাজ করে চলেছেন। কিন্তু তারা কোথায় নিয়ে যেতে চান এই শিল্পকে? এটা মার্কেটটা হচ্ছে হিউজ, হোম টেক্সটাইলের মার্কেট হিউজ হোম টেক্সটাইল মার্কেট। আমি যেটা বলেছিল পাকিস্তানে এটা মোস্টলি সবাই করে, বাংলাদেশে সেভাবে করে ডেভেলপ হয়নি। আমরা ওইটার উপর বেস করে আমরা বাংলাদেশে এসেছি। আমরা বর্তমানে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 1 লাখ মিটার পার ডে, আমরা ডাইং এবং প্রিন্টিং করতে পারি। আমাদের ইচ্ছা আছে এটাকে আমরা অ্যাটলিস্ট 3 টাইমস আমরা এটা নিয়ে যেতে পারবো, এবং সেটার মার্কেট যথেষ্ট আছে। আমরা বর্তমান সময় বুঝতেছি যথেষ্ট এটার মার্কেট আছে। কেবল যদি আপনার সহযোগিতা সরকারের তরফ থেকে প্রপারলি সহযোগিতা পাই, এটাকে আরও অনেক দূর বাড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আশা করি। হোমটেক্স নিয়ে তো আমাকে অনেক তথ্য দিলে, কিন্তু এটা কিভাবে বানায় সেটা তো আমাকে জানালে না। কই তোমাকে বললাম না যেটা কত সুন্দর একটা লম্বা একটা প্রসেস দিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পাই। কখন বললে? ও আচ্ছা, আমি বলিনি, তাহলে চলো আমি তোমাকে দেখিয়ে আনি। আমার পিছনে যে মেশিনটা দেখতেছেন এটা ওয়ার্পিং মেশিন। প্রথমে আমরা সুতা আনার পরে এই মেশিনে কাপড়ের গঠন অনুযায়ী এই মেশিনে প্রোগ্রাম সেট করা হয়।
মূলত এই মেশিনের কাজ হচ্ছে একটা কাপড়ের বহর অনুযায়ী কতগুলো সুতা কিরিল করতে হবে, কিরিল করার পরে কতগুলো বিম হবে, ওই বিম অনুযায়ী আমরা সাইজিংয়ে ওই বিমগুলো নিয়ে যাব। সাইজিংয়ে নিয়ে যাওয়ার পরে ওই বিমগুলো সাইজিংয়ের পিছনে কিরিল করব। কিরিল করার পরে সাইজিংয়ে প্রোগ্রাম দেওয়া আছে, রিসিপি দেওয়া আছে কেমিক্যালের। ওই রিসিপি পাকানোর পরে ওটা 1 বাই 1 প্রসেস করে আমরা সাইজ বক্সে সুতাগুলো ভরে আস্তে আস্তে আমরা সাইজিং মেশিনে নিয়ে আসবো। সাইজিংয়ে লেস দেওয়ার পরে, লেসিংয়ের পরে বিম, খালি বিম লাগানো, বিমের বহর অনুযায়ী ওই বিমগুলো আমরা বানাবো। বানানোর পরে ওই বিমটা আমরা নিয়ে যাব লুমে। লুমে নিয়ে যায় ওই বিমটা ড্রয়ার করে আমরা কাপড়ের প্রয়োজনীয় কতটুকু পিক দিতে হবে ওই পিক অনুযায়ী বা কত কাউন্টে সুতা দিতে হবে ওয়েবটে, ওই সুতা দিয়ে আমরা কাপড় বনন করব। বুনন করা করে ওই কাপড়টা আমরা প্রথমে রুলার কাটবো, কেটে নিয়ে আমরা ওটা আমার মেন্ডিং সেকশন আছে পরবর্তী স্টেজ, মেন্ডিং সেকশনে যে কাপড়টা আমরা কোয়ালিটি করব, যে গুণগত মানের কাপড়টা আমার উৎপাদন হয়েছে কিনা। কাপড়টা উৎপাদন করার কোয়ালিটি করার পরে ওই কাপড়টা আমি ফোল্ডিং করব। আমাদের এই প্রসেসিং ইউনিটের কাজটা শুরু হয় উইভিং থেকে গ্রে ফেব্রিক পাওয়ার পর থেকে। আমরা গ্রে ফেব্রিক পাওয়ার পর এটাকে স্টিচিং করে
লেইং করে দেন ফার্স্ট এখানকার প্রসেসিং যেটা দিয়ে শুরু হয় সিনজিং মেশিনে আমরা কাপড়টাকে ইন করি। সিনজিং মেশিনের মাধ্যমে সিনজিংয়ের দ্বারা কাপড় থেকে যে হ্যারিনেস ভাবটা আছে সেটা দূর করা হয়। দেন ডিসাইজিং প্রক্রিয়ার মাধ্যমে এটা থেকে সাইজিং ম্যাটেরিয়ালস যেটা ছিল সেটাকে দূর করে আমরা কাপড়টা ব্লিচিং মেশিনে এটাকে স্কাউরিং দ্বারা কাপড়টি থেকে বিভিন্ন ধরনের ইমপ্রিউরিটিস ন্যাচারাল যে অপদ্রব্যগুলো আছে ওয়াক্স মম সেটা দূর করে দেন এটা ব্লিচিংয়ের সাহায্যে ব্লিচিং এজেন্ট দ্বারা কাপড়টাকে আমরা ধবধবে সাদা করি। তারপর যদি সেটার প্রসেস অনুযায়ী যদি রিয়েক্টিভ হয় তাহলে আমরা মার্সারাইজিংয়ে দেবো, আর যদি রিয়েক্টিভ না হয় পিগমেন্ট বা ডিসপার্স কোনো পিন থাকে তাহলে আমরা সরাসরি সেটা স্ট্যান্ডার মেশিনে দিয়ে ওটা উইথটাকে কন্ট্রোল করে রেডি ফর ডাইং ও রেডি ফর পেন্টিং করে আমরা মেশিন। টেক্সটাইলে অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশের হোম টেক্সটাইল আরো অনেক আগাতে পারবে।
কারণ প্রথমে যেটা বলছিলাম যে বিশ্ব বাজারে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে, তো আমাদের কিন্তু এখানে গ্রো করার অনেক বড় জায়গা আছে। এক্স্যাক্টলি, এবং সাথে সাথে কিন্তু বাংলাদেশের নামটাও বিশ্ববাজারে সমুজ্জ্বল করতে পারবে। সেই প্রত্যাশা আমারও, কারণ আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করবে এবং বাংলাদেশের হোম টেক্সটাইল অনেক এগিয়ে যাবে। এর সাথে এগিয়ে যাক বাংলাদেশ।